টিম অনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের প্রতি সপ্তাহের গল্পগুলো শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থনে আজ আমরা অনেকটা পথ এগোতে পেরেছি। কিছু শ্রোতা আমাদের কাছে আগ্রহ করেছেন যেন এবার ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসতে পারে। এতদিন তো প্রেমের গল্প হলো, পিতামাতা বৃদ্ধাশ্রম হলো, এবার ভিন্ন স্বাদের গল্প কী নিয়ে আসতে পারে। তাদের মধ্যে কিছু শ্রোতা আমাদের আগ্রহ প্রকাশ করেছেন ভিন্ন স্বাদের গল্পটি যেন ভূতের হয়। তাই শ্রোতাদের আগ্রহ দেখে এবং আগ্রহকে সম্মান জানিয়ে আমাদের আজকের ধারাবাহিক নিবেদন প্রেতপক্ষ, একটি ভূতের গল্প। গল্পটি পরিচালনায় অনিক ভট্টাচার্য, গল্পটি লিখেছেন অনিক ভট্টাচার্য, গল্পটি পাঠ করছেন নীলুফার খাতুন, কণ্ঠে আরও আছেন ঋতু পাঞ্চাল, চাঁদনী ভদ্র, সৌম্যপ্রিয়া সাহা, শান্তনু সর্দার এবং অনিক ভট্টাচার্য, এবং অতিথি কণ্ঠে আরশি ইরতিজা। আমাদের গল্পটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, এর সাথে বাস্তবিকতার কোনো মিল নেই। আমাদের চ্যানেল কোনোভাবে কুসংস্কারকে প্রশ্রয় বা সমর্থন করে না। তাই আমাদের গল্পগুলো অবশ্যই মনোরঞ্জন দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আমাদের গল্পটি আপনাদের মনোরঞ্জনে সহায়তা করবে এই আশা ব্যক্ত করি। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি আমাদের আজকের গল্প, প্রেতপক্ষ, পর্ব 1। চারপাশে ঘুটঘুটে আঁধার, জায়গাটা ঠিক কোথায় বোঝা যাচ্ছে না। কাদা মাটিতে চলতে কষ্ট হচ্ছে, বারবার পা দেবে যাচ্ছে, তবুও আরশি হাঁটছে। খুব পায়ে ব্যথা, কুচি কুচি পাথরগুলো বারবার পায়ে লাগছে। ব্যথা করলেও সে চিল্লাতে পারছে না। আরশি জানেও না কোথায় যাচ্ছে, চেনেও না। চারপাশে ঝিঝি পোকার শব্দ, চারপাশে দেখা না গেলেও কোনো ধানের মাঠ বেরোচ্ছে অনুভূত হচ্ছে আরশি। সদ্য ধান কাটা হলো বলে মনে হয়, কারণ ন্যাড়া মাথা যেমন কাটার মতো লাগে ঠিক তেমন পায়ে লাগছে। কাদায় ভর্তি, সাথে এমন ন্যাড়ানো মাঠ, চলতে শুধু অসুবিধে না, ব্যথাও পাচ্ছে। তবুও কোনো এক অজানা টানে সম্মোহিত হয়ে হাঁটছে। সামনে কালো পোশাক পরা একজন, আধারে কিছুটা আবছাভাবে বোঝা যাচ্ছে। লম্বায় 6 ফুট, পাতলা লিকলিকে। সামনের থেকে কেমন বোঝা যাচ্ছে না, কারণ লোকটা সামনের দিকে মুখ করে হাঁটছে, পিছে ফিরে তাকাচ্ছে। কিসের টানে এক সম্মোহনে আরশি হেঁটে চলেছে তা নিজেও জানে না। অন্ধকারে হাঁটতে ক্লান্ত, তক্ষুনি তার চোখ পড়ল কিছুটা দূরে আলো দেখা যাচ্ছে। যত এগোচ্ছে তত স্পষ্ট। আরো কাছে এগোতে দেখে ওটা আগুন জ্বলছে, আর সাথে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে আকাশে উঠছে। সামনে যেতেই দেখে একটা চিতা জ্বলছে, সদ্য কাউকে দাহ করা হচ্ছে। বুঝতে তার আর অসুবিধে হলো না, জায়গাটা একটা শ্মশান। একটা লোক বাঁশ দিয়ে লাশটাকে ছেড়েছে, কিন্তু মৃত ব্যক্তির স্বজন কাউকে দেখা যাচ্ছে না। সব কোথায়? হঠাৎ খেয়াল হলো যে অচেনা লোকটার পিছে পিছে এলো, সে কোথায়? হঠাৎ একটা হাসি, কিন্তু কোত্থেকে আসছে
চারপাশে তো কেউ নেই। এপাশ ওপাশ তাকিয়ে দেখে কোথাও কেউ নেই। সামনে চিতার দিকে ফিরতে দেখে এতক্ষণ যে লোকটি বাঁশ দিয়ে লাশটাকে ঠেলছিল সেও কোথায় হারিয়ে গেল। হাসিটার উৎস খুঁজতে গিয়ে হঠাৎ নজরে পড়ল হাসিটা আসছে চিতার যে দাউ দাউ করে আগুন জ্বলছে সে আগুনের কুণ্ডলীর ভেতর থেকে। প্রচন্ড ভয়ে থরথর করে কাঁপছিল আরশি। চিৎকার করবে কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। হঠাৎ পিঠে হাতের স্পর্শে চমকে ওঠে সে। পিছ ফিরেই তাকাতে দেখে কালো করে লুঙ্গি পরা, কোমরে গামছা বাঁধা, রুক্ষ রুক্ষ চুলের সে ডোমটি। ওনাকে দেখতেও ভয় লাগছে। চোখজোড়া লাল লাল, দাঁতের মাড়িগুলো কুচকুচে কালো। বোঝাই যায় সে প্রচন্ড ধূমপাই। আর মুখে পানে ঠাসা। পানের জন্য ঠোঁটগুলো এমন লাল যেন সদ্য লিপস্টিক দিয়েছে। তিনি পানের পিক মুখ থেকে এই মেয়ে এসো, তোমাকে ডাকছে। হঠাৎ আচমকা হাতটা ধরে টানতে লাগলো জ্বলন্ত চিতার দিকে। সামনে যেতেই হঠাৎ লাশটা আগুন সমেত উঠে বসল। সারা গা দাউ দাউ করে আগুন জ্বলছে। লোকটিকে হঠাৎ চিনতে পারল। সেটা আর কেউ না, এতক্ষণ যার পিছে পিছে এসেছিল সেই লোকটি। লোকটার জ্বলন্ত চোখে তীব্র রাগ। সে বলে, তোর জন্য দেখ, জীবন্ত থেকেও আমাকে দাহ হতে হচ্ছে, তোকে আমি ছাড়বো না। এই বলে হাতটা আরশির দিকে বাড়িয়ে দিয়েছে। হাতের মাংসগুলো গলে গলে ভাজা ভাজা হয়ে পড়ছে। গরম গরম জ্বলন্ত হাত দিয়ে আরশির গলা চেপে ধরতে যাবে। আরশি চিৎকার করে উঠল। প্রচন্ড ভয়ে আরশির ঘুম ভেঙে গেল। দরদর করে ঘামছে। ঘেমে জামা প্রায় ভিজে গেছে। কি ভয়ানক স্বপ্ন বলে বোঝাতে পারবে না। গলাটাও শুকিয়ে গেছে। পাশের টেবিলে রাখা জলের জগ থেকে জল খেয়ে নিল। এখনো বুকটা কেমন ধরফর করছে। প্রায় এ ধরনের স্বপ্ন দেখে আরশি। আরশি বাঞ্চাল, মেডিকেল হার্ট স্পেশালিস্ট। পেশা ডাক্তারির পাশাপাশি প্রেততত্ত্ব নিয়েও গবেষণা করে। এটা শখ। ডাক্তারিটা এখন শুধু খাতা কলমে হাসপাতালে তার একটা ভুলের কারণে সেখান থেকে স্বেচ্ছাবসর নিয়েছে। তার মতে সে যতদিন আরো যোগ্য ত্রুটিহীন না হবে সে কারো চিকিৎসা করবে না। কারণ অন্য ক্ষেত্রে ভুল সংশোধন করা গেলেও এই পেশায় যায় না। এই পেশায় ন্যূনতম ভুলের জন্য রোগীদের অনেক ক্ষতি হতে পারে, এমনকি প্রাণ সংকটও দেখা দিতে পারে। তাছাড়া বিশেষ কিছু কারণে সে ইদানিং মনোসংযোগ করতে পারছে না। তাই এ পেশা থেকে ছুটি নিয়ে প্রেততত্ত্ব নিয়ে মনোযোগ দিয়েছে। মানুষের এ নিয়ে ভ্রান্ত ধারণা দূর করে প্রকৃত সত্য বের করা, প্রমাণ করার কাজে শখ বেশি। আরশির এ কাজের সহযোগী 3 জন। ওরা 4 বান্ধবী। সেই কলেজ লাইফ থেকেই এ বিষয়ে শখ। আরশি, হৃদি, প্রিয়া, স্নিগ্ধা। 4 বান্ধবীর মধ্যে কেবল আরশি ডাক্তারি পেশায়। বাকিদের মধ্যে হৃদি ছবি আঁকে, প্রিয়া সাংবাদিক, স্নিগ্ধা নিজের ব্যবসা, জামা কাপড়ের শোরুম আছে। 4 বান্ধবী, একটা মেয়ে। তারা স্কুল লাইফ থেকেই 4 জনে প্যারানর্মাল বিষয়গুলি প্রতি অতি উৎসাহী। নানা জায়গায় ঘাটাঘাটি করত।
আস্তে আস্তে বড় হলো, তবুও ছোটবেলার শখটা যায় না। এদের নেত্রী আরশি বড় হয়ে কতবার বান্ধবীদের বাড়ি যাচ্ছে বলে সব ভুতুড়ে জায়গাগুলোয় যেতে শুরু করলো। হৃদি এর জন্য শক্তিশালী ক্যামেরা, ইলেকট্রো ডিভাইস সহ নানান যন্ত্রপাতি কিনে। সব জায়গায় তথ্য, খবরাখবর সব দায়িত্ব প্রিয়ার। পেশায় সাংবাদিক হওয়ায় প্রিয়ার খবর তথ্য সংগ্রহে খুব একটা অসুবিধা হয় না। দলের মধ্যে স্নিগ্ধা একটু কম সাহসী, উৎসাহ ভরপুর, কিন্তু বাকিদের তুলনায় একটু দুর্বল সাহস প্রকৃতি। তাদের বৈঠকের জায়গা হলো হৃদির বাড়িতে। তাদের ছোট্টবেলা থেকে কাজকর্ম শুধু গল্পের মাঝেই সীমাবদ্ধ থাকত, কিন্তু ধীরে ধীরে বড় হয়ে তারা জায়গাগুলোতে সন্ধানে বের হয়। ঘুরতে যাওয়ার নামে চার বান্ধবী দূর দূরান্তের অশরীরী উপস্থিতি আছে এমন একসব প্রচলিত স্থানগুলোয় যেতে থাকে, কিন্তু ফায়দা পেল না। একদিন আরশির বাড়িতে আড্ডা দিচ্ছিল চার বান্ধবী মিলে। সেদিন আরশির নতুন বাড়ির গৃহপ্রবেশের পুজো ছিল। সেখানে এক ঋষিকেও আমন্ত্রণ করা হয়। সবাই নিজেদের ভাগ্য জিজ্ঞেস করছিল। আরশি হৃদিকে বলল, এই চল না, আমাদের কপাল দেখি ফাটা কিনা। এই বলে খিলখিল করে হেসে দিল আরশি। এসবে স্নিগ্ধার বিশ্বাস নেই, তাই তাচ্ছিল্যভাবে বলল, ওসব বুঝরু কি, যদি তিনি কারোর ভাগ্য পাল্টাতে পারতেন তাহলে নিজের ভাগ্য বদলাতো। যত সব পয়সা খাওয়ার ধান্দা। প্রিয়া বলল, যাই, গেলে ক্ষতি কি, চল। আরশি বলল, আর কিছু না হোক আড্ডা মারা যাবে, এতে ক্ষতি বাকি। ভিতর থেকে গায়ত্রী মন্ত্র শব্দ আসছিল। এরপর চার বান্ধবী মিলে একটা রুমে ঢুকলো, যেখানে ঋষি বসেছিল। শান্তভাবে আনমনা হয়ে ঋষি বসে আছেন। ওরা চারজন ঢুকতেই গেরুয়া বসন পরা কালো রঙের ঋষি মাথা তুলে তাকাতেই প্রিয়া বলল, প্রণাম নেবেন গুরুজি। আমরা এখন এলে কি আপনার অসুবিধা হবে? গুরুজি শান্ত গলায় বলল, ভেতরে আসবি? আয়, অনুমতি লাগে না রে, মায়ের আশীর্বাদ পেতে অনুমতি লাগে না। আয় মা, এত সম্মান তোকে দিতে হবে না, তোরা ভিতরে আয়। আয়, বল এ অধম তোদের কোন উপকারে আসতে পারে, বল মা। স্নিগ্ধা বলল, গুরুজি, আমাদের আসছে সময় কেমন যাবে ওই ব্যাপারে জানতে সত্যি আমরা খুবই আগ্রহী। হৃদি বলল, না না গুরুজি, ও ঠিকমতো বলতে পারেনি। আসলে আমরা অজানা কিছু জানতে খুব আগ্রহী সে ছোট্টবেলা থেকে, তাই অজানাগুলোর রহস্য বের করতে ভালো লাগে। গুরুজি হেসে বলল, রহস্য জানবি, অজানাকে জানবি, সব এত সোজা রে, সব এত সোজা হলে সাধনার কি আর দরকার হতো রে? অত সোজা না রে জানা। আরশি কি বলবে ভেবে পাচ্ছিল না। গুরুজি হঠাৎ আরশির দিকে তাকিয়ে বলে,
এইসব রহস্য, অজানা, অশরীরী এসব ব্যাপারে আরে তোরই তো আগ্রহ বেশি, তুই তো এদের নেত্রী। তুই চুপ করলে হবে না চুপ করে বসে থাকলে হবে? বল, তুই কি বলবি? আরশি কি বলবে ভেবে না পেয়ে ফ্যাল করে ঋষির দিকে তাকিয়ে রইল। ঋষি আবার বলল, এই যে অজানা, অশরীরী এইসব ব্যাপারে আগ্রহ তো তোর সেই ছোট্টবেলা থেকে। এদের মনে আগ্রহটা জন্মালো কে? এ তুই তো। তোর কি অজানা জানার আছে মা? এদের নেত্রীও যদি চুপচাপ থাকিস, কি এটা নেত্রী, যে নেতৃত্ব দেবে সেই যদি কিছু না করে তাহলে কি হয়? কি বলবে বুঝতে পারছিল না আরশি। শেষে সাহস করে বলল, আজ্ঞে গুরুজি, সত্যি। কিন্তু আপনি মানে কি করে জানলেন? গুরুজি মানে ঋষি বললেন, মাগো, সাধনা করছি বহুকাল, তাই। আচ্ছা, তা এত শখ থাকতে এই পথে এলি কেন? তবে বলবো, সামনে তোদের জন্য এমন কিছু অভিজ্ঞতা অপেক্ষা করছে যা তোদের আজকের সাহসটাকে ভেঙে চুরে চুরমাচুর করে দেবে, বিশ্বাস কর। এই যে তোকে বলছি, যেটাকে তুই শখ বানালি তা শুনতে বা সিনেমাতেই ভালো, বা কিছু সময় আধারে থাকা, বা দুই একটা কবর বা শ্মশানে যাওয়াটা আসলে সাহসিকতা না। এই যে আধুনিক মানুষ তোদের মতোই শিক্ষা দুই একটা পাঠ পড়ে ভাবে তারা সব জানে, আসলে কিন্তু তা না। হাজারো কোটি রহস্য মানুষের জ্ঞানের ঊর্ধ্বে। এই যে ডাঙার উপরে দেয়ালের ওপারে দাঁড়িয়ে থেকে কুমিরকে দেখা, বা ওই খাঁচাবন্দি বাঘের বাইরে দাঁড়িয়ে বাঘকে দেখাটা সাহস না, ঠিক তেমনি প্রকৃতি শক্তি থেকে হাজার ক্রোশ দূরে থেকে তোরা তাকে পাত্তা দিস না, বা কুসংস্কার ভাবিস, বা অন্ধকার ভাবিস, সব গল্প ভাবিস, সেটা কিন্তু সত্যি না, সাহসিকতাও না। তবে তোদের সময় আসতে চলেছে যা তোদের জীবনধারা বদলে দেবে। একদিন যা ছিল ওই কেবল বই পুস্তক, তবে আগামী 31 দিনের মাথায় তোদের সাথে ভয়ের পরিচয় ঘটবে নিশ্চিত। তোদের মধ্যে এই যে কোনো একজনই বিপদকে বয়ে নিয়ে বাড়িতে আসবে। খেল শুরু তখন থেকে একেবারে আসল লড়াই। এই লড়াইয়ে আমার সাহায্য চাস? হ্যাঁ, পাবি, কিন্তু লড়তে কিন্তু তোদের একাই হবে। তবেই তোদের একদিনের আশা, প্রকৃত রহস্য জ্ঞান সব প্রাপ্ত হবে। এক এক জয় থেকে এক এক রক্ষা কবচ পাবি তোরা। এই যখন প্রাণ সংকট আসবে, শুধুমাত্র গায়ত্রী মন্ত্রটা জপ করিস, আর তোদের পূর্বে যে বিজয়প্রাপ্ত ঘটনাগুলো স্মরণ করিস, তাহলেই রক্ষা কবচ কাজ করবে, অশুভ শক্তি শেষ হবে। সেদিনের পর কিছুদিন পর আরশিরা ঋষির কথাগুলো ভুলেও গেল। আসলে সেদিনের কথা তারা খুব একটা গুরুত্ব দেয় না। সেদিনের পর প্রায় মাসখানেক হতে চলল, এমন সময় হৃদির মাসি মারা যান। তারা ছিল খ্রিস্টান। হৃদির পুরো নাম মার্গারেট হৃদি স্যামুয়েল। 14 দিন প্রতি সন্ধ্যার আগে কবরে বাতি দিতে যেতে হতো জেমস লন লেনের একটি কবরস্থান। হৃদির মাসুতো দাদা যেত। তখন ডিসেম্বরের কনকনে শীত। দাদা অফিস থেকে ফিরতে দেরি করে ফেলে।
তখন বিকেল প্রায় শেষ। শীতের বিকেল ঝুপ করেই ফুরিয়ে যায়। একে দেরি হওয়াতে যেতে সাহস পাচ্ছিল না। সেদিন হৃদি মাসির বাড়ি যায়। দাদাকে কবরস্থানে যেতে দেখে সঙ্গে যেতে চাইল। একই মেয়ে, তার উপর সন্ধে হব হব করছে। সচরাচর মেয়েদের কবর শ্মশানে যেতে নেই, কারণ আকৃষ্ট হয় অশুভ আত্মারা। তার উপর সন্ধেবেলা খ্রিস্টানদের কবরস্থানে প্রবেশ নিষেধ। এমনকি কেউ মারা গেলেও সূর্যাস্তের পর কবর দেওয়া হয় না। আর কোনো শ্মশানে বা কবরে সুগন্ধি দিয়ে যাওয়া বারণ। এতে আত্মারা আকৃষ্ট হয়। এই 3টে নিয়মে হৃদি ভাঙে। দাদা নিয়মগুলো জানত, তাই শুরুতে আপত্তি করে, কিন্তু একা যেতে নিজেরও ভয় লাগছিল। তাই পরে রাজি হয় সঙ্গে নিতে। কবরটার নামে বদনাম আছে। পিশাচ নিয়ে তাই পারতপক্ষ কেউ ওই পথ মাড়ায় না। সূর্যাস্তের পর তো আরই। তাই তাড়াতাড়ি কাজ ফুরিয়ে চলে আসতে চায় হৃদির দাদা জাস্টিন ডেক্সটা। বেরিয়ে পড়লো আর কাল বিলম্ব না করে। রাস্তা দিয়ে যেতেই দেখা জাস্টিনের বন্ধুর সাথে। এদিক ওদিকের কথা বলতে বলতে আরো কিছু সময় খেল। কোনো মতে তাকে বিদায় দিয়ে কবরস্থানে সর্বশেষে এলো দুজনে। তখন বেশ ভালোই সন্ধ্যের আধার আকাশের কুয়াশার চাদর শুরু করলো। শব্দ তুলে পাখির দল বাসায় ফিরছে। গির্জাও বন্ধ, প্রেয়ার শেষ। দেয়াল ঘেরা কবর। চারপাশ এত স্তব্ধ, নীরব। ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। শুধু মাঝে মধ্যে নীরবতা ভাঙছে দেওয়ালের ওপারে রাস্তা দিয়ে দু একটা যান চলে যাওয়ার শব্দে। এখানে লোকবসতি নেই বললেই চলে, তাই গাড়ি ঘোড়াও আসে না। কিন্তু মাঝে সাঝে শর্টকাটে হাইওয়ে ধরার হলে তখন তারা এই রাস্তা ব্যবহার করে। সিটি কর্পোরেশনের হালকা আলোর বাতি স্তম্ভের আলো ছাড়া আর আলো নেই। কবরস্থানের জং খাওয়া লোহার গেট ঠেলে কবরস্থানে ঢুকলো তারা। ভেতরে অনেকগুলো কবরে বাতি জ্বলছে। সম্ভবত মৃত ব্যক্তিদের স্বজনরা জ্বালিয়েছে। ওই বাতিগুলোর আলোতে জায়গায় জায়গায় ছাপ আধার, ছাপ আলো। এছাড়া আর কোনো আলো নেই। ঠান্ডা কনকনানিটা যেন অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। রীতিমতো হৃদি কাঁপছে। আজ এত বছর এত এসব নিয়ে নাচানাচি করত। অশরীরী বিষয়ে জানার জন্য কত না জায়গা, কবর, শ্মশান গেছে তার ঠিক নেই। কিন্তু আজ জানি কেন ভয় ভয় লাগছে। হৃদি দাদার কাছে গুটিসুটি মেরে বসল। চারপাশটা হালকা পাতলা ঘাসের মাটি। শিশির পড়ে ঘাসগুলো ভেজা। মাটি থেকে সোদা গন্ধ বের হচ্ছে। খেয়াল করলো দাদাও কাঁদছে রীতিমতো। কাপা কাপা হাতে দেশলায় জ্বালাচ্ছে। কিন্তু জ্বলছে না। বারবার ব্যর্থ চেষ্টার পর জ্বলল। এবার আরেক বিড়ম্বনা। বাতি যতবার জ্বালাতে যায় নিভে যায়। হঠাৎ হৃদি আর হৃদির দাদার মনে হলো কেউ যেন ঘাড়ে শ্বাস ফেলছে। পিছে ফিরে দেখে কেউ নেই। বারবার মনে হচ্ছে কারোর উপস্থিতি আছে তাদের ছাড়া। অজানা এক ভয় কাজ করছে। শিরশির করছে গা।
কোনো মতে বাতি জ্বালিয়ে দাদা হৃদিকে বলে, চল চল তাড়াতাড়ি, পিছে ফিরে তাকাবি না। মানুষের একটা বাজে স্বভাব থাকে, তা হলো যত কোনো কিছু বারণ করা হয় তা করবেই। অজানার প্রতি আকর্ষণ বাড়ে, আর এই কৌতূহল অনেক বড় বিপদ ডেকে আনে। যেমন হৃদি করল বারবার না বলা সত্ত্বেও। কবরস্থানের গেটে বের হওয়ায় মুখেই চট করে পিছে ফিরে তাকালো। দেখলো একটা 30-32 বয়স হবে, হৃদির দিকে তাকিয়ে হাসছে। খুব সুন্দর দেখতে, লম্বা ফর্সা, হাসলে দুগালে টোল পড়ে। দাদা ঝাঁকুনি দিয়ে বলল, কিরে, কি হলো? দাদাকে বলে, দেখ না ছেলেটা কিভাবে তাকাচ্ছে। দাদা বলে, কই, কোথায়? হৃদি দেখে, সত্যি তো ছেলেটা গেল কই? রাস্তা একটাই, আর জায়গাটা এত বড় না যে কেউ কোথাও লুকোলে তা দেখা যাবে না। আর লুকোবেই বা কেন? তাহলে গেল কই? মনের ভুলই হবে। হৃদি আর ওর দাদা জাস্টিন ডেক্সট্রা কবরস্থান থেকে বেরিয়ে আসতে যাবে, এমন সময় এক কালো শাড়ি পরা মহিলা এমন ভাবে কোত্থেকে উড়ে এলো কে জানে। উস্কো রুক্ষ চুল, শুকনো মুখখানা এতটা রোগাটে যে হাড় গোড়া গোনা যাবে। প্রচন্ড রাগ নিয়ে দাঁত খিচিয়ে বলল, কিরে, মরার পাখনা গজালো নাকি? এখানে কি জানিস না এই সময় এখানে আসতে নেই? একে মেয়ে মানুষ, উপরই সন্ধে, তার উপর সুগন্ধি, কেউ বাঁচাতে পারবে না তোদের। মহিলার কথায় ভালোই ভয় পেল ওরা, আর ওখানে দাঁড়ানো সাহস করল না। দ্রুত পায়ে হাঁট দিল। রাস্তায় নেমে পড়লো আরেক ফ্যাসাদে, একটাও গাড়ি ঘোড়া নেই। হাঁটতেই থাকে, দুজন চুপচাপ, কোনো শব্দ করে না। বারবার মনে হচ্ছে কেউ যেন পিছু পিছু আসছে। এবার আর হৃদির পিছে ফিরে তাকাবার সাহস হয়নি। ঘরে এসে হাঁপাতে লাগলো, গলা শুকিয়ে কাঠ। দুজনেই ঝকঝক করে জল খেতে লাগলো। হৃদি ভাবলো বন্ধুদের জানায় ঘটনাটা, কিন্তু আবার ভাবলো না, বলবে না, তারা তাকে নিয়ে হাসাহাসি করবে। ভূত প্রেত নিয়ে ঘাঁটাঘাঁটি করে, রহস্য উদ্ঘাটন করতে চায়, সে সামান্য কিনা কবরস্থানে ভয় পেল। নিজেকে সাহসী প্রমাণ করতে গিয়ে ক্ষতি করে ফেলল। বুঝতে পারেনি সে রাতে হৃদি নিজ বাড়ি ফিরে আসে। খুব একটা দূর না মাসির বাড়ি আর ওদের বাড়ি। বাড়ি ফেরা মাত্রই শুয়ে পড়ল হৃদি, বাতি জ্বালিয়ে। ক্লান্তিতে বাতি নেভাতে ভুলে গেল, নাকি ভয় নেভালো না, কেই বা জানে। সে যাই হোক না কেন, কতক্ষণ ঘুমালো ঠিক নেই, কিন্তু কিসের একটা শব্দে ঘুম ছুটে গেল। চোখ মেলতেই দেখে একটা বাচ্চা মেয়ে সাদা জামা পরে এই রুম থেকে ওই রুম। হৃদি অবাক হয়ে ভাবতে লাগলো, কি শিশু? খিলখিল করে হাসতে হাসতে পাশের রুমে চলে গেল, আর গান গাইছে। হৃদি ভাবলো কোনো অতিথি এসছে হয়তো, তাদের কেউ হবে। কে এলো কৌতূহল নিয়ে দেখতে গেল, উঠে দেখে পাশের রুমে কেউ নেই। হয়তো অন্য রুমে হবে, হয়তো মার সাথে এসছে। হঠাৎ ফোন বেজে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে মার গলা। কিরে, এতবার ফোন করছি, ধরছিস না কেন? চিন্তা হচ্ছিল খুব। এই শোন না, রাত তো ঢের হলো, আমি বরং
তোর মাসির বাসা থেকে যাই, কাল সকালবেলা আসবো। কিরে, ভয় পাবি না তো? অবশ্য তুই এমনিতেই যথেষ্ট সাহসী। তাছাড়া তোর বাপি দিম্মা তো রয়েছেই। আচ্ছা রাখি রে, শুয়ে পড়। ফোনটা রাখার পর বাবার রুমে গিয়ে দেখি কেউ নেই। এতক্ষণ শুনছিলেন প্রীতপক্ষ। আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকুন। আর পরবর্তী গল্পের জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।